দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণে আমাদের নিয়মিত আয়োজন ভায়া হোটেল প্রেজেন্টস নিউজ ভিস 24। আপনাদের সঙ্গে আছি আশিক তমাল। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন হয়েছে। সকালে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ব্যানারে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় গণপিটুনির শিকার হন শামীম আহমেদ। এরপর তাকে নেওয়া হয় প্রক্টর অফিসে। সেখান থেকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে নেওয়া হয় গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। আমাদের মাননীয় উপাচার্য সেখানে আসে এবং সেখানে থানা থেকে পুলিশ এনে পুলিশের কাছে তাকে সোপর্দ করার জন্য যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে তোলা হচ্ছিল, তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। আমরা চাই তাকে যথাযথভাবে তদন্তপূর্বক শাস্তির মুখোমুখি করা হবে। কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং যারা পিটিয়ে হত্যার সাথে জড়িত ছিল তাদের শনাক্ত করা হয়েছে কিনা? তমাল, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, মামলার প্রস্তুতি চলছে। কারণ আপনি জানেন যে গতকালকে হত্যার পর কিন্তু তার লাশকে পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে আমরা যেটুকু জানতে পেরেছি, আজকে তার নিজ বাসভবন সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় মরদেহ নিয়ে আসলে তাকে দাফন শেষ করে হয়তো পরিবারের পক্ষ থেকে মামলা করবেন। এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মামলা করা হবে বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু প্রক্টর জানিয়েছিলেন। দুপুরে যখন আমাদের সাথে কথা হয় তখন তিনি জানিয়েছিলেন। আমি তমাল আপনাকে একটু দেখাতে চাই, এটি হচ্ছে প্রক্টর অফিস। গতকাল রাতে কিন্তু নৃশংস ঘটনা যেটি হয়েছে, এখানেই মূলত মূল যে মারামারি বা মারটি হয়েছে সেটি হয়েছে এখানে। যে প্রক্টর অফিসে নিয়ে আসা হয় প্রান্তিক গেট থেকে, যখন এই যে তাকে ওখানে শিক্ষার্থীদের একটি অংশ কয়েকজন শিক্ষার্থী মারধর করছিল, প্রক্টর নিজেই স্বীকার করেছেন যে তাকে ঘটনাটি জানার পর তিনি নিজে সেখানে যে উপস্থিত হন, প্রক্টোরিয়াল বডি সহ তারা উপস্থিত হন এবং সেখান থেকে তাকে নিয়ে আসে তার অফিসে, অর্থাৎ এই অফিসে নিয়ে আসা হয়। এখানে এনে কিন্তু যেহেতু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত ছিল, ক্ষুব্ধ ছিল, এজন্য প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে প্রক্টর নিজে এই যে আমার সামনে যে এই রুমটি তালাবদ্ধ, এই মুহূর্তে তালাবদ্ধ রয়েছে, এটি এই কক্ষেই কিন্তু মূলত রাখা হয় তাকে। এইখানে এনে এইখানে তালাবদ্ধ করে রাখা হয় এবং তালা ভেঙ্গে, প্রক্টর যেটি বলেছেন, শিক্ষার্থীদের একটি অংশ এখান থেকে তালা ভেঙ্গে তাকে প্রথমত ভেতরে ঢোকে মারধর করে এবং পরবর্তীতে কিন্তু এখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছিনিয়ে নিয়ে যায় এবং মারধর করে। এখানে কিন্তু হয়তো দেখছেন যে এখানে যে লাঠি সোটা এবং এখানে চিহ্নিত করে রাখা হয়েছে, হয়তো এই যে লাঠিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাঠিগুলো মারধরের কাজে ব্যবহার করা হয়েছে বা হয়ে থাকতে পারে এমনটি, কারণ এখানে গতকালকে যারা ডিউটি ছিলেন তারা কিন্তু জানে না। তো আমার কথা হচ্ছে প্রক্টোরিয়াল অফিস থেকে কিন্তু এটি খুব বেশি দূরে নয়, মাত্র কয়েক কদম দূরে এখানে এনে তাকে এমন নির্মমভাবে নির্যাতন করা হলো। প্রক্টর যেটি নিজ মুখেই স্বীকার করেছেন যে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর করা হয়েছে এবং মারধরের এক পর্যায়ে কিন্তু বেশ আহত হয়ে যায় এবং থানায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর দেওয়া হলে পুলিশের পক্ষ থেকে এসে তাকে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী যে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল সেখানে নেওয়া হয়। সেখানেই তার
মৃত্যু হয়। মৃত্যুর পরবর্তীতে কিন্তু তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তো আজকের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে, তারা সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য ফুটেজ সংগ্রহ করেছে। আমরা যখন উপাচার্যের অফিসে আমরা অপেক্ষা করছিলাম, উপাচার্যের সাথেও কথা হয়েছে, তিনি বলছিলেন যে কেউ অপরাধী যারাই অপরাধ করেছে কেউ পার পাবে না। তথ্য সংগ্রহ করছেন, তাদের ছবি সংগ্রহ করছেন, ভিডিও ফুটেজ রয়েছে, অর্থাৎ সব কিছু তারা সংগ্রহ করছেন। এজন্য প্রয়োজনীয় কাজ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক বডি যারা রয়েছেন তারা কাজ করছেন। কিন্তু শিক্ষার্থীদের কিন্তু কয়েকটি অংশ এখানে বিভক্ত হয়ে, আমরা যদি বলি সকাল থেকে অন্তত 3টি অংশ তারা বিক্ষোভ মিছিল করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের বিরুদ্ধে মূল অভিযোগ আনা হচ্ছে যে তারা পিটিয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা কোনোভাবেই কোনো প্রকার পিটানোর সাথে তারা জড়িত না। তারা হয়তো তাদের শিক্ষার্থীদের কয়েকজন সেখানে যেতে পারে, দেখতে পারে, কিন্তু পিটানোর সাথে জড়িত না। কিন্তু ভিডিও ফুটেজ এবং এখানকার যে শিক্ষার্থীরা তারা হয়তো ক্যামেরার সামনে না বললেও আমাদের সাথে আলোচনায় বলেছেন। তাদের মধ্যে অনেকে যা লাঠি হাতে বা পিটাতে দেখেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য, এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও দুজনের কথা বলেছেন। তবে নিশ্চিত করে কোন ব্যাচ, কী নাম, কোন হলের শিক্ষার্থী সেটি তারা বলতে পারেননি। কিন্তু তারা বলেছেন যে তারা এখানকার শিক্ষার্থী পরিচয়, অর্থাৎ অনেকটাই পরিচিত হওয়ার মতনই বিষয়টি। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছেন যে এটি পরিচয় হওয়া যাবে, এটা কোনোভাবেই যারা অপরাধ করেছে তারা পার পাবে না। তো সেইভাবে কিন্তু কাজ চলছে এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 10 থেকে 12 বছর আগে কিন্তু জুবাইর নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী জুবাইরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, নৃশংসভাবে হত্যা করা। তার পরবর্তীতে হয়তো বিশ্ববিদ্যালয়ের যেহেতু ছাত্র রাজনীতি এখানে চলে, ছাত্রদের মধ্যে হামলা হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু এই নৃশংস বিশ্ববিদ্যালয়ের এই অঙ্গনে কিন্তু মৃত্যুর কোলে কোনো শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থী ঢলে পড়েনি। এজন্য তারা বেশ অনেকটাই তারা বলছিলেন যে অনেকে ক্ষুব্ধ, অনেকেই তাদের নিরাপত্তা নিয়ে, যেভাবে যদি হয় আজকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে একজন সাবেক শিক্ষার্থীকে, এভাবে মারধর করা হলো, আগামী দিনে যে অন্য কেউ বৈষম্য বিরোধী নাম দিয়ে করা হবে না বা অন্য কোনো ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হবে না, এই জিনিসটি নিয়ে কিন্তু তারা বেশ চিন্তিত এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো প্রকার বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি জানিয়েছে অনেক শিক্ষার্থী। কিন্তু তামাল। অপু, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অপু ওহাব। শুক্রবার থেকে প্রতিদিন চলবে মেট্রো রেল, তবে থাকবে সময়ের সীমাবদ্ধতা। শুক্রবার বিকেল 3:30 থেকে চলবে রাত 10টা পর্যন্ত। বিকেল এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। জানান, আগামীকাল খুলে দেয়া হবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন। মেরামতে ব্যয় হয়েছে 20,50,000 টাকা। 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর 10-এ আপাতত থামবে না, এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। ভায়া হোটেল প্রেজেন্টস নিউজ ভেস 24। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। পাচারের টাকায় বিদেশে বাড়ি বিলাসে মেতেছিলেন শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কয়েকটি দেশে কিনেছেন অন্তত 423টি বাড়ি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শীর্ষক প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাজ্যেই তার বাড়ির সংখ্যা 360। সব মিলে বিদেশে তার সম্পদের পরিমাণ 8,000 কোটি টাকার বেশি। যুক্তরাজ্যের শীর্ষ গৃহ নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি গ্রুপ, যাদের বানানো ঝাঁ চকচকে বাড়িগুলো কেনার সক্ষমতা অনেক মার্কিনী কিংবা ব্রিটিশদেরও নেই। সেই বার্কলি গ্রুপের বাড়িগুলোর নিয়মিত খদ্দের একজন বাংলাদেশি। গোটা ব্রিটেনে একটি নয়, দুটি নয়, রীতিমতো 360টি বিলাসবহুল বাড়ির মালিক তিনি, যা কিনতে তার খরচ হয়েছে 3,824 কোটি টাকার বেশি। তিনি বাংলাদেশের
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। My father was very close with Prime Minister actually. I'm also, she's my boss. দ্য মিনিস্টার্স মিলিয়নস শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহাটন, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে রয়েছে তার 9টি ফ্ল্যাট। এছাড়াও দুবাইয়ে 2020 সালের মধ্যে তিনি মালিক হন অন্তত 54টি সম্পদের, যা গড়তে নিয়ম বহির্ভূতভাবে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে করেছেন অর্থ পাচার। How many properties you have in London? I have a business here. I have a good portfolio. And I also have a portfolio in Dubai. যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। তিনি সাবেক এই ভূমিমন্ত্রীর লন্ডনের আইনজীবী। ছদ্ম পরিচয়ে সাইফুজ্জামানের 1.5 কোটি টাকার বাড়িতে যান আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। সেখানে তিনি নিজেই ঘুরিয়ে দেখান তার বিলাসবহুল জীবনযাপন। উট পাখি ও কুমিরের চামড়া দিয়ে তৈরি বিশেষ জুতা ছাড়া অন্য কিছু পায়ে দেন না সাবেক এই মন্ত্রী, যার এক এক জোড়ার দাম 3,000 পাউন্ডের বেশি। স্যুট কিনতেও খরচ করেন 2 থেকে 3,000 পাউন্ড। দেখান গ্যারেজের কোনায় পড়ে থাকা অভিজাত রোলস রয়েলসও। But I also bought a villa with private lagoon and everything. It's very nice. 5 আগস্ট দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কিছুদিন আগেই দেশ ছাড়েন সাইফুজ্জামানও। বর্তমানে দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ সরকার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভাইয়া হোটেল প্রেজেন্টস নিউজ ভয়েস 24 নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।